আজকের এই ভিডিওটা সবার জন্য, যারা 10 বছর ধরে ইউসিএল জিতে না তাদের জন্য, যাদের ইংলিশের বেসিক একটু কম বা বেশি, সবাই এই ভিডিও টেকনিকগুলো একটু ফলো করলে আশা করা যায় 3 মাস একটা ভালো স্কোর আপনি পেতে পারেন। তো আমি এর আগে আরেকটা আইএলসের ভিডিও বানিয়েছিলাম, সেখান থেকে আমি প্রায় 80% 90% কথা এখানে রিপিট করব। তো সেখানের কিছু কথা আর এখানে আমি নতুন কিছু কথা অ্যাড করে আপনাদেরকে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই টিপসগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। তো আইএলস জার্নিতে আমাদের প্রধান হাতিয়ার হবে লিসেনিং। লিসেনিং দিয়ে আমরা আমাদের ওভারঅল ব্যান্ড স্কোরটা অনেক বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। লিসেনিংটা সহজ হয়, এখানে আমরা বেশি মার্কস আনার চেষ্টা করব, এটা বেশি বেশি প্র্যাকটিস করবো, আমাদের মূল ফোকাস থাকবে লিসেনিংয়ে। তো গত ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলাম যে আপনি যত বেশি বিদেশি ইউটিউবারদের ভিডিও ফলো করবেন আপনার স্পিকিং লিসেনিং তত বেশি ভালো হবে। যত বেশি তাদের কথা শুনবেন আপনার এই জিনিসগুলো ভালো হবে, আপনি দেখবেন অটোমেটিক তাদের মতো কথা বলা ট্রাই করতেছেন এবং এই ভিডিওগুলো শুনতে শুনতে আপনার লিসেনিং এমনি ভালো হয়ে যাবে, আপনার আলাদা কোনো এফোর্ট দেওয়া লাগবেই না। তো আমরা সর্বপ্রথম শুরু করব লিসেনিং দিয়ে। আইএলস জার্নিতে আমাদের প্রধান হাতিয়ার হবে লিসেনিং। লিসেনিংটা সহজ হয়, সবাই এখানে বেশি মার্কস তুলে এবং তাদের ওভারঅল ব্যান্ড স্কোরটা বাড়িয়ে নেয়। তো আপনার টার্গেট থাকবে লিসেনিং প্রতিদিন প্র্যাকটিস করা এবং ভালোভাবে প্র্যাকটিস করা, যেন এটাতে আপনি ভালো মার্কস তুলতে পারেন এবং আপনার ওভারঅল ব্যান্ড স্কোরটা অনেক উপরে চলে যায়। তো লিসেনিং কীভাবে প্র্যাকটিস করবেন একটু বলে দিই। লিসেনিং আপনি আসাদ ইয়াকুব নামে একটা পাকিস্তানি ইউটিউবার আছে, ওনার ভিডিওগুলো ফলো করবেন। আমি ওনার ভিডিও ফলো করে লিসেনিংটা ইমপ্রুভ করেছিলাম। যেমন লিসেনিংয়ে 4টা সেকশন থাকে, 4টা সেকশনে মিলিয়ে অনেক টাইপের কোশ্চেন করা হয়, ম্যাপ, লিস্ট অফ হেডিং, অনেক কিছু, ম্যাচিং। তো আপনি সার্চ করবেন ইউটিউবে যে আসাদ ইয়াকুব ম্যাচিং লিসেনিং। তো এটা সার্চ করার পরে যতগুলো ভিডিও আসবে সবগুলো ম্যাক্সিমাম 7-8 মিনিটের, আপনি একটু সময় নিয়ে সবগুলো ভিডিও আপনি প্র্যাকটিস করে ফেলবেন যতগুলো থাকে। যেমন লিসেনিংয়ের লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং বা ম্যাপ, এগুলোর যতগুলো ভিডিও আছে আপনি সার্চ দিয়ে দিয়ে সবগুলো ভিডিও আপনি শেষ করে ফেলবেন। বেশি সময় লাগবে না, একটু সময় নিয়ে সবগুলো প্র্যাকটিস করে ফেলবেন। উনি কীভাবে সলভ করে আপনি সেগুলো দেখবেন। তো এগুলো দেখলে দেখবেন উনি খুব সহজভাবে বোঝাচ্ছে। তো এভাবে আমি ইমপ্রুভ করেছিলাম আমার লিসেনিংটা। আর এটার উপর হচ্ছে নিজে তো প্র্যাকটিস করা লাগবেই। ক্যামব্রিজ বইয়ের পেছনে স্ক্রিপ্ট দেওয়া থাকে যে কি কি কথা বলা হয়েছে লিসেনিংয়ে। তো আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনার যখন একটা সেন্টেন্স মানে একটা অ্যান্সার ভুল হবে, আপনি সাথে সাথে পেছন থেকে স্ক্রিপ্টটা বের করবেন এবং সেই লাইনটায় যাবেন যেখানে উত্তরটা ছিল। আপনি বারবার সেই লাইনটা শুনবেন অডিওতে এবং সেই লাইনটার দিক তাকাবেন যে কি বলা হয়েছিল আর আপনি কি শুনেছেন, কেন ভুলটা হলো। দরকার হলে স্পিডটা একটু কমিয়ে নেবেন। প্রথম প্রথম লিসেনিং আপনি প্র্যাকটিস করবেন একটু স্পিডটা কমিয়ে, সামান্য স্পিডটা কমিয়ে, যে নর্মাল স্পিড থাকে ইউটিউব থেকে কমিয়ে নেবেন, সেভাবে প্র্যাকটিস করবেন। আর যে লাইন ভুল হয় সাথে সাথে আপনি স্ক্রিপ্টের সাথে মিলিয়ে ফেলবেন যে কি বললো আর আমি কি শুনলাম। আর এক্ষেত্রে প্রথম সেকশনটা একটু ইজি হয়, খুব আস্তে আস্তে কথা বলে। তো আমাদের সবার টার্গেট থাকবে আইএলসের যতগুলো আছে লিসেনিং, রিডিং, স্পিকিং, এগুলোর প্রথম সেকশনগুলো একটু ইজি হয়। তো সেই সেকশনে আমাদের ছক্কা মারতে হবে। প্রথম সেকশনে আমাদের সবগুলোর ভালো করতে হবে, রিডিং হোক, লিসেনিং হোক, স্পিকিং হোক, আমাদের প্রথম সেকশনে ভালো করতেই হবে। লিসেনিংয়ের প্রথম সেকশনে যেহেতু একটু আস্তে আস্তে বলে, উত্তরগুলো একটু সহজ হয়। তো আপনি ফার্স্ট সেকশনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ফার্স্ট সেকশনের যতগুলো ভিডিও আছে আসাদ ইয়াকুবের আপনি সব শেষ করে ফেলবেন এবং যত কোশ্চেন আছে সবগুলো শেষ করে ফেলবেন। তো এভাবে আপনি যদি লিসেনিংটা প্র্যাকটিস করতে থাকেন আপনার খুব ইমপ্রুভ হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, লিসেনিংয়ে কিন্তু প্রতিটা সেকশনের আগে একটু টাইম দেওয়া হয় আপনাকে, যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোশ্চেন ফ্রম 10 to 20। প্রতিটা সেকশনের আগে আপনাকে একটু টাইম দেওয়া হয়। তো এই টাইমটা আমাদের খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। এই টাইমটা কি করতে হবে, যখন ফার্স্ট সেকশন শুরু করবে, ফার্স্ট সেকশনটা যেহেতু ইজি হয়, আমরা ফার্স্ট সেকশনের টাইমটা সেকশন 2, 3, 4-এ দিয়ে ফেলবো। ফার্স্ট সেকশন আপনি সাথে সাথে শুনে শুনে অ্যান্সার করতে পারবেন যেহেতু ইজি হয়। ওই টাইমটা আমরা সেকশন 2, 3, 4-এ দিয়ে ফেললে তাহলে আমাদের আর মানে 2, 3, 4-এ বেশি এফোর্ট দেওয়া লাগতেছে না, কারণ ওই সেকশনগুলো সেকশন 1-এর তুলনায় তুলনামূলকভাবে একটু কঠিন, একটু বারবার দেখা লাগে কোশ্চেনগুলো। বুঝতে পেরেছেন? যখন সেকশন 1 শুরু করবে, সেকশন 1-এর কথা বলবে যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোশ্চেন ফ্রম 1 to 10, ওই টাইমটায় আপনি 2, 3 যতটুকু পারেন আগায় ফেলবেন, ভালোভাবে পড়ে ফেলবেন। কারণ সেকশন 2, 3, 4-এর কোশ্চেনগুলো আপনি আগে থেকে পড়ে না পড়লে আপনার ইনস্ট্যান্টলি আপনি এগুলো উত্তর করতে পারবেন না। তাই আপনাকে আগে থেকে 2, 3, 4-এ টাইম দিয়ে ফেলতে হবে। যখন সেকশন 1-এর কথা বলো তখন আপনার সেকশন 2 শেষ। যখন সেকশন 2-এর কথা বলতেছে তখন আপনার সেকশন 3 শেষ। যখন সেকশন 3-এর কথা বলতেছে সেকশন 4 শেষ আপনার। তো এভাবে আগাতে হবে, আগে থেকেই সেকশন 2, 3, 4
কিওয়ার্ডগুলো দাগায় ফেলতে হবে, কি কি বলেছে আপনার খুব দ্রুত পড়ে ফেলতে হবে। সেকশন 1-এ যখন শুরু করবে অডিওটা, তখন এসে আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে অ্যান্সার করতে পারবেন। সেকশন 1 ইজি হয়, তো সেকশন 2, 3, 4-এ বেশি টাইম দিবেন। এই টিপসটা খুবই কাজের, এটা খুব ভালোভাবে প্রয়োগ করবেন, এভাবে প্র্যাকটিস করবেন প্রথম থেকেই। লিসেনিংয়ের মেইন কালপ্রিট হচ্ছে বাট, হাউএভার, এই শব্দগুলো। প্রথমে আপনাকে একটা লাইন বলবে, আপনি শুনে বুঝবেন যে এটাই অ্যান্সার, এরপরে আবার কি করে বাট, হাউএভার এটা বলে পুরো কথার মিনিংকে 180 ডিগ্রি ঘুরে ফেলে। মানে প্রথমে একটা লাইন বললো, পরে কিন্তু বাট এই শব্দ বলে আরেকটা উত্তর বলে ফেলে, কিন্তু আপনি অলরেডি অ্যান্সার দাগায় ফেলছেন, তো আপনাকে সাথে সাথে অ্যান্সার দাগানো যাবে না, অ্যান্সার লেখা যাবে না প্রথমে সাথে সাথে। এটা বেশি হয় সেকশন 2, 3 এগুলোতে বেশি হয় এই সমস্যাটা। প্রথমে একটা লাইন বলে, এমসিকিউতে যতগুলো অপশন আছে সবগুলো অপশন আপনাকে পড়ে শোনাবে, অডিওতে সবগুলো অপশন পড়বে। তো কিভাবে ধরতে হবে, বাট, হাউএভার, এই শব্দগুলোর দিকে আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে। যখন এই শব্দগুলো বলবে তখন বুঝে ফেলবেন যে ঘাপলা আছে, আগে যেটা উত্তর লিখেছি ওইটা হয়তো একটু ঝামেলা আছে, ওইটা দাগাবেন না। আপনাকে একটা সুন্দর লাইন বললো, একটা অ্যান্সার সুন্দর মতো একটা অপশন আপনাকে পড়ে শোনালো ভালোভাবে, এরপরে বললো বাট, কিন্তু এর মানে কি, আগের কথাটা ভুল, আগের কথাটা চোখ বন্ধ করে ভুল, কিন্তু বলে আগের কথাটার মিনিং ঘুরে ফেলছে। এরপরে আপনাকে খুব ভালোভাবে অপশনগুলো শুনতে হবে। তো লিসেনিং 2, 3-তে খুব সাবধান হতে হবে। সবগুলো অপশনই আপনাকে পড়ে শোনাবে, ইনস্ট্যান্টলি দাগায় ফেলা যাবে না, খুব রিল্যাক্সে শুনতে হবে যে কি বলেছে, কখন বাট, হাউএভার এই টাইপের কন্ট্রাস্ট ওয়ার্ডগুলো ইউজ করছে। একটু ঠান্ডা মাথায় শুনে দাগাবেন, তাহলে দেখবেন পারবেন। আমার কাছে লিসেনিং সেকশন 4টা অনেক ইজি লাগতো, কারণ হচ্ছে আমি প্রথমেই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা দাগায় ফেলতাম। প্রথম ওয়ার্ডটা যখন দাগায় ফেলতাম, যখন অডিওটা শুরু হতো, ওই ওয়ার্ডটা যখন বলতো তখন আমি বুঝতে পারতাম যে এই যে এখন অ্যান্সার শুরু হতে যাচ্ছে, এই প্রশ্নের উত্তরটা দিতে যাবে কিছুক্ষণের মধ্যেই, এই প্রশ্নটা শুরু হয়ে গেছে। তো প্রথম সেন্টেন্সটা আপনি দাগায় রাখবেন, মেন কিওয়ার্ডটা। তো যখন ওই ওয়ার্ডটা শুনবেন আপনি বুঝবেন যে এখন আপনার এই প্রশ্নটা শুরু হয়েছে, এখন এই উত্তরটা বলতে যাবে। আর আপনি যদি সেকশন 4 আগে থেকে দাগায় না রাখেন তাহলে কিন্তু জীবনেও পারবেন না। ওই যে সেকশন 2, 3 এর টাইমগুলো আপনি সেকশন 4-এ দিয়ে ফেলবেন, আগে থেকে কিওয়ার্ডগুলো দাগায় ফেলবেন, যত দ্রুত সম্ভব পড়ে ফেলবেন। সবগুলো পড়ে মাথায় একটা আইডিয়া নিয়ে রাখবেন যে হ্যাঁ কোশ্চেনগুলো এটার মানে হচ্ছে এটা। তাহলে আগে থেকে আইডিয়া নিয়ে রাখলে আপনি তখন অ্যান্সারগুলো দিতে পারবেন ইনস্ট্যান্টলি, ওই সময় আপনি পড়ে উত্তর দিতে পারবেন না জীবনেও। এবং আমার লিসেনিং পরীক্ষায় একটা সমস্যা হয়েছিল ম্যাচিংয়ে, লিসেনিং একটা ম্যাচিং ছিল, তো আমি একটু গুলায় ফেলেছিলাম, কথাগুলো বুঝতে পারিনি সঠিকভাবে, কিন্তু কথাগুলো মাথায় রেখেছিলাম কি বলেছে। আমি ইনস্ট্যান্টলি কোনো উত্তর দাগাই নাই, আমি কথাগুলো মাথায় রেখেছিলাম। পরে যখন অডিও শেষ হয়েছে, 10 মিনিট টাইম দেয় অ্যান্সার লেখার জন্য, ওই টাইমটায় আমি একটু মনে করে করে, মানে কি বলেছিল, কোনটার সাথে কোনটা ম্যাচিং হয়, একটু গেস করে করে দাগিয়েছি, আমার তাও লিসেনিংয়ে 8 এসেছে। মানে আমার হয়েছিল ম্যাচিংগুলো। আর যখন আপনি দুইটা জিনিসে কনফিউজড হয়ে যাবেন, তো আপনার রিস্ক নেওয়ার দরকার নেই, দুইটা জিনিস আপনি একই দিয়ে আসবেন, একই জিনিস লিখে দিয়ে আসবেন। যদি দুইটা ডিফারেন্ট লিখেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দুইটা জিনিসে কনফিউজড হয়ে গেলে সবসময় দুইটা সেম উত্তর দিয়ে এসে পড়বেন, সব খেতে গেলে সমস্যা হবে, কিছু ভুল হলে সমস্যা নাই। আপনাকে খুব ভালোভাবে, মানে কোনো অ্যান্সার ছাড়া যাবে না, সবগুলো আপনার দিয়ে আসতে হবে। কিন্তু কোনোটায় কনফিউজড হয়ে গেলে আপনি ওইখানে যেমন দুইটার মধ্যে কনফিউজ হলে দুইটাই এ এ দিয়ে আসবেন, তো এভাবে যে কোনো একটা ঠিক হবেই। কোনো অ্যান্সার নিয়ে কনফিউজড হলে ইনস্ট্যান্টলি দাগানো যাবে না, যখন অডিও শেষ হবে আপনাকে 10 মিনিট টাইম দেওয়া হবে, আপনি তখন ধীরে সুস্থে মাথায় একটু মানে মনে করার চেষ্টা করবেন কি বলেছিল, এটার উত্তরটা কি এটা হতে পারে। তো যদি মনে না হয় একটা আন্তাজা আলানামেন্ট দিয়ে আসবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আবারও বলছি, লিসেনিং কীভাবে প্র্যাকটিস করবেন। লিসেনিংগুলো আসাদ ইয়াকুবুর চ্যানেল থেকে যতগুলো ভিডিও আছে, প্রতিটা কোশ্চেন টাইপের প্রতিটা ভিডিও আপনি একটু সময় দেন, প্রতিটা কোশ্চেন টাইপগুলো আপনি সময় দিয়ে সবগুলো ভিডিও প্র্যাকটিস করে ফেলেন। প্রতিটা ভিডিওই 6-7 মিনিটের করে, একটু টাইম দেন। টাইম দিলে উনি কিভাবে এক্সপ্লেন করে, কিভাবে সলভ করে, এগুলো একটু শুনুন। উনি ইংলিশে কথা বলে, তো ইংলিশটা আপনার শুনতে শুনতে আপনার লিসেনিংটা এমনি ভালো হয়ে যাবে, আপনার স্পিকিংও ভালো হবে। একটু টাইম দেন একটু। আর আপনাকে প্রতিদিন লিসেনিং প্র্যাকটিস করতে হবে। লিসেনিং যেহেতু আমাদের প্রধান হাতিয়ার, লিসেনিংটা আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট দুইটা লিসেনিং আপনাকে প্র্যাকটিস করতেই হবে প্রতিদিন, খুব ভালোভাবে এক্সপ্লেনেশন সহ, কিভাবে কোন লাইনটা বলেছে। অডিও ইউটিউবের যে লিসেনিংয়ের যে ভিডিওগুলো, ওগুলোতে সাবটাইটেল দেওয়া থাকে, সাবটাইটেল চালু করে নেবেন। লাগলে ধীরে সুস্থে স্পিড কমিয়ে ভালোভাবে প্র্যাকটিস করেন, সাবটাইটেল পড়ে পড়ে সলভ করেন। প্রথমে আপনাকে বলে নাই সবগুলো হতে হবে আপনার,
প্রথমে আপনি বোঝার ট্রাই করেন কিভাবে কি হয়, কোন লাইনটা কিভাবে বলতেছে, কি করতেছে। প্রথমে আগে এক্সপ্লোর করেন, প্রথম থেকে আপনাকে পারফেক্ট হতে বলে নাই কেউ। তো এই ক্লিপটাতে আমাকে আবার একটু অন্যরকম লাগতেছে, তাই না? এটা হচ্ছে পরের দিন আবার বানাচ্ছি, কারণ গত দিন আমি ওই ক্লিপটা বানানোর সময় আমার ফ্রেন্ডরা কল দিয়েছে যে কোথাও ঘুরতে যাব কি না। তো আমেরিকার স্বাধীনতা দিবস হিসাবে বন্ধ ছিল, একটু ঘুরে আসছি পাশের স্টেট থেকে, ইলিনয়। তো এখন আবার বানাচ্ছি পরের দিন এই ক্লিপটা। তো এরপর আমাদের টার্গেট হচ্ছে রিডিং। রিডিংটা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে আঁকান তাহলে এটা অনেক সহজ। তো রিডিং শুরু করার আগে আমাদের মাথায় কী রাখতে হবে, প্যাসেজ 3 বলতে কিছু নাই। রিডিং প্যাসেজ 3 বলতে কিছু নাই। আমরা শুধু প্যাসেজ 1 আর 2 নিয়ে খেলবো। প্যাসেজ 1-2তে আমরা আমাদের সর্বোচ্চটা দিব, এবং কিছু সময় থাকলে প্যাসেজ 3তে গিয়ে চোখ বন্ধ করে যা পারি আন্তাজে দাগাই দিব, সেখান থেকে 4-5টা হইলে সেটাই আমাদের ভাগ্য। তো আমরা সর্বোচ্চ এফোর্টটা দিব প্যাসেজ 1-2তে। রিডিং শুরু করার আগে আপনাকে একটা মোটা নোট বই বানাতে হবে, একটা খাতা নিয়ে নেবেন, কারণ রিডিংয়ে অনেক নতুন নতুন আননোন ওয়ার্ড পাবেন আপনি, সেগুলোর মানে জানেন না, অনেক কঠিন কঠিন ওয়ার্ড। আপনি যেই ওয়ার্ডটা নতুন দেখবেন সাথে সাথে আপনি নোট করে ফেলবেন, সেটা সহজ এক্সপ্লেনেশন দেখে বা সহজ মিনিং দেখে আপনি সাথে সাথে সেই মিনিংটা লিখে ফেলবেন, সাথে পারলে একটু ছোট করে বাংলা এক্সপ্লেনেশন লিখে রাখবেন। এই ওয়ার্ডগুলোই দেখবেন পরবর্তীতে বিভিন্ন প্যাসেজে ঘুরে ফিরে সেম ওয়ার্ডই আসতেছে, আইএলসের সব প্যাসেজে এই সেম ওয়ার্ডগুলোই ঘুরে ফিরে আসতেছে। তো এগুলো নোট করে রাখলে আপনার খুবই ভালো হবে। আমরা প্যাসেজ 1-এ দেওয়ার চেষ্টা করব 20 থেকে 25 মিনিট, এবং বাকি 20 থেকে 25 মিনিট আমরা দিব প্যাসেজ 2-তে, এবং বাকি যে সময় থাকে সেই সময়টা আমরা রিডিং প্যাসেজ 3-তে মোটামুটি একটু পড়ে যেটা পারি সেটাই দাগায় ফেলবো। প্যাসেজ 1-2-তে আমরা একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করব। তো প্যাসেজ 1টা যেহেতু ইজি, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে সেখানে যেন 14টা থাকে, মেবি ভুল হলে ক্ষমা প্রার্থী। 14টার মধ্যে 14টা না হলেও সমস্যা নেই, অ্যাটলিস্ট 10+ যেন আমাদের থাকে ফার্স্ট প্যাসেজে, 10+ যেন আমাদের থাকে, কারণ প্রথম প্যাসেজটা অনেক ইজি থাকে। তো এখানে আমাদের কোপ মারতে হবে। প্যাসেজ 1-এ মূলত গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন দেওয়া থাকে। তো আপনি প্রথমে কি করবেন, কিভাবে আগাবেন আপনাকে একটু সঠিকভাবে বলে দেই, এটা একটু ফলো করার ট্রাই করবেন। আপনি কোশ্চেনটা পড়বেন, কোশ্চেনটা পড়ে আগে আপনি কিওয়ার্ডগুলো দাগায় ফেলবেন, যে মেন কিওয়ার্ডগুলো যেগুলো চোখে বাঁচবে আপনার। হ্যাঁ, প্যাসেজের যেই ওয়ার্ডগুলো আপনার চোখে পড়বে, কোশ্চেনে আপনি প্রথমে দেখবেন সেই ওয়ার্ডগুলো, সেগুলো আপনি প্যাসেজে দাগায় ফেলবেন। কারণ আপনাকে বলি, আপনি একটা জায়গায় যাবেন, একটা জায়গায় যাবেন, তো আপনি জায়গাটা যদি না চিনেন তাহলে সেখানে গিয়ে কিন্তু আপনার অনেক গন্ডগোল হবে। কিন্তু আপনি যাওয়ার আগে যদি একটু গুগল ম্যাপে দেখে নেন জায়গাটা কোথায়, তাহলে কিন্তু আপনার খুবই কম সময় লাগবে। তো আমাদের 5 থেকে 7 মিনিট মিনিমাম আমাদের দাগিয়ে ফেলতে হবে কোশ্চেনের অ্যান্সারগুলো প্যাসেজের কোথায় আছে আগে আমাদের মার্ক করে ফেলতে হবে। মেন কিওয়ার্ডগুলো দেখে আপনি সেই ওয়ার্ডগুলো প্যাসেজে খুঁজবেন, কোথায় আছে সাথে সাথে সেখানে ওই লাইনটা মার্ক করে ফেলবেন, পাশে কোশ্চেনের নাম্বারটা লিখে রাখবেন, মানে এই কোশ্চেনের অ্যান্সারটা এই লাইনে আছে। এভাবে আপনি পুরো প্যাসেজটা ওয়ার্ডগুলো কোশ্চেন থেকে দেখে দেখে কোথায় কোন অ্যান্সারটা আছে, কোন ওয়ার্ডটা কোন ওয়ার্ডের সাথে মিলতেছে, কিওয়ার্ডগুলো আপনি সাথে সাথে দাগায় ফেলবেন, পুরো প্যাসেজটা আপনার আয়ত্তে এনে ফেলবেন। এরপর যখন আপনি শুরু করবেন দেখবেন প্যাসেজটা আপনার কাছে খুবই ইজি লাগতেছে। আপনি যদি আন্তাজেই প্রথমে শুরু করে দেন তাহলে দেখবেন আপনার এলোমেলো হয়ে যাচ্ছে, অনেক সময় লাগতেছে। আপনি প্রথমে 5 থেকে 7 মিনিট আপনি একটু টাইম নেন, টাইম নিয়ে কোশ্চেনটা পড়েন, কোন কিওয়ার্ডগুলো মেন কিওয়ার্ড যেমন নাম, শাল, এগুলো আগে টার্গেট করে আপনি সেই নাম শালগুলো প্যাসেজ থেকে বের করে ফেলেন। এরপরে ওইটার পরে যেই কোশ্চেনটা ওই প্যাসেজে ওই লাইনটার পরে ওই অ্যান্সারটা থাকবে, এভাবে সিকুয়েন্স অনুযায়ী রিডিং প্যাসেজে অ্যান্সারগুলো থাকে। তো একটা একটা কিওয়ার্ড যদি আপনি প্যাসেজে পেয়ে যান, এর পরের অ্যান্সারগুলো ওইখানে থাকবে। তো এভাবে হচ্ছে রিডিং খেলতে হয়। আপনি যদি কোশ্চেন থেকে একটা কিওয়ার্ড প্যাসেজে পেয়ে যান তাহলে বাকি কোশ্চেনগুলো আপনি এমনিই পেয়ে যাবেন, কারণ সিকুয়েন্স অনুযায়ী থাকে। যেমন 1990 একটা সাল দেওয়া কোশ্চেনে আপনি প্যাসেজে পেলেন, এর আগে যে প্রশ্নগুলো ওই ওয়ার্ডটার আগে থাকবে ওই অ্যান্সারগুলো, এর পরে যে কোশ্চেনগুলো ওই ওয়ার্ডটার পরে থাকবে প্যাসেজে। তো এভাবে আপনি গেস করে ফেলতে পারবেন, একটু ভালোভাবে চোখ বুলালেই প্যাসেজ 1-এ আপনি সবগুলো অ্যান্সার করতে পারবেন। একটু সময় মতো একটু ঠান্ডা মাথায় যদি আপনি অ্যান্সারগুলো মার্ক করতে পারেন, কোশ্চেনগুলো মার্ক করে ফেলেন প্যাসেজে, তাহলে আপনি খুবই সহজে সলভ করে ফেলতে পারবেন। তো প্যাসেজ 1-এ তো থাকে শুধু ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, এগুলো মোটামুটি ইজিই হয়। প্যাসেজ 2-তে থাকে লিস্ট অফ হেডিংস, প্যারা ম্যাচিং, এই টাইপের কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনগুলো থাকলে আপনাকে কি করতে হবে, আপনি সবসময় ছোট প্যারা দিয়ে শুরু করবেন, যেগুলো ছোট প্যারা সেগুলো দিয়ে আগে শুরু করবেন, তাহলে দেখবেন আপনি অ্যান্সারগুলো খুব সহজে পেয়ে যাচ্ছেন। ছোট প্যারা দিয়ে স্টার্ট করবেন, আপনার কোশ্চেনগুলো দেখবেন আপনি আস্তে আস্তে মিলে যাচ্ছে আপনার প্রতিটা অ্যান্সার, পরে বড় প্যারায় যাবেন, আগে ছোটগুলো দিয়ে শুরু করবেন। আমিও রিডিংয়ে সেম কাজই করতাম, আমার রিডিংয়ে লিস্ট অফ হেডিংসে অনেক প্রবলেম ছিল।
তো আমি ইউটিউবে সেম চ্যানেল আসাদ ইয়াকুব, ওনার চ্যানেলটা আমি বেশি ফলো করতাম রিডিং এবং লিসেনিংয়ের জন্য। তো ওনার চ্যানেলে আমি সার্চ দিয়ে যেমন আসাদ ইয়াকুব রিডিং লিস্ট অফ হেডিংস, তো উনি কীভাবে সলভ করতো ওনার কয়েকটা ভিডিও দেখতাম, সেই অনুযায়ী আমি প্যাসেজগুলো সলভ করতাম। তো এভাবে যখন দেখতাম প্রতিটা সেকশন প্রতিটা কোশ্চেন টাইপ যখন আমি ধরে ধরে প্র্যাকটিস করতাম ওনার ভিডিও দেখে, আস্তে আস্তে দেখতাম আমার আয়ত্তে এসে পড়তেছে কীভাবে সলভ করলে কীভাবে একটা প্যাসেজ অ্যাপ্রোচ করলে ভালো হয়, কম সময় করা যায়, সেটা আমি বুঝে ফেলেছিলাম। তো প্যাসেজ ওয়ান করতে আমার 15 মিনিট বা এর কম লাগতো, বাকি সময়টা আমি প্যাসেজ 2, 3-তে দিতাম। তো আপনাদের তো প্যারা নাই, যার যেভাবে সহজ হয় সেভাবে করেন। প্যাসেজ 3 আপনার দেখার টাইমও, প্যাসেজ 3 আপনাকে দেখতেই হবে না, অত টাইম দিতে হবে না, আপনি প্যাসেজ 1-2 ভালোভাবে করেন। আর গ্যাপ ফিলগুলো রিডিংয়ে খুবই ইজি হয়, আপনি চাইলে গ্যাপ ফিলগুলো আগে শেষ করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার কোশ্চেন কমে আসছে, প্যাসেজও কমে গেছে। আপনি এমনভাবে রিডিং সলভ করবেন একটা প্যাসেজ যেন আপনার দ্বিতীয়বার পড়া না লাগে, এই টেকনিকগুলো আপনাকে নিজের থেকে তৈরি করতে হবে। প্লাস আপনি আসাদ ইয়াকুবের চ্যানেলগুলো ফলো করলে আপনি দেখবেন যে উনি কীভাবে প্যাসেজগুলো সলভ করতেছে, তো ওইভাবে আপনি সলভ করলে আপনার খুবই ভালো হবে। রিডিংয়ে আপনাকে প্যাসেজ বাই প্যাসেজ সিরিয়াল অনুযায়ী আগাতে হবে এমনটা কোনো কথা নেই। আপনি চাইলে লাস্ট প্যাসেজ থেকে শুরু করতে পারেন, আপনি চাইলে মাঝখান থেকে শুরু করতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী। যেই প্যারাটা একটু ছোট লাগতেছে সেখান থেকে শুরু করলে আপনার কাছেই সহজ লাগবে, দেখবেন আপনি অ্যাটলিস্ট কিছু কোশ্চেন অ্যান্সার করতে পারতেছেন। আর রিডিংয়ে একটা সমস্যা সবারই হয়, সেটা হচ্ছে যে লাইনের এক্সপ্লেনেশন আমরা বুঝি না, কিছু লাইন অনেক কঠিন থাকে। তো সেই ক্ষেত্রে আমি চ্যাট জিপিটির হেল্প নিতাম। চ্যাট জিপিটিকে আমি ওই লাইনটা লিখে বলতাম যে ইজি এক্সপ্লেনেশন, তো চ্যাট জিপিটি আমাকে বুঝে দিত এই লাইনটার মানে কি বলেছে, কোন ওয়ার্ডটার মানে কি, কিভাবে কি হয়েছে, খুব সহজভাবে ওই কঠিন লাইনটাকে আরেকটা সহজ লাইনের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিত। তো এইভাবে আপনি চ্যাট জিপিটিকে ইউজ করতে পারেন। তো রিডিং এবং লিসেনিংয়ের জন্য আমি আপনাকে বলবো আসাদ ইয়াকুবের চ্যানেলটা খুব ভালোভাবে ফলো করেন আপনি। ওনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে লিসেনিং এবং রিডিংয়ের সবগুলো শেষ করে ফেলেন, যতগুলো কোশ্চেন টাইপ আছে সবগুলো ধরে ধরে প্র্যাকটিস করেন, একটু টাইম দেন, টাইম দিলে দেখবেন আপনার কাছে খুব সহজ হচ্ছে, কারণ ওনারা খুবই এক্সপার্ট। কীভাবে একটা প্যাসেজ সলভ করতে হয় ওনার ভিডিওগুলো দেখতে দেখতে আপনি এমনিই বুঝে যাবেন। তো যখন আপনি প্যাসেজ 1-2 ভালোভাবে সলভ করে ফেলেন, এবার প্যাসেজ 2-তে আপনি গিয়ে চোখ বন্ধ করে, হ্যাঁ, যদি দেখেন যে আপনার গ্যাপ ফিল পেয়েছেন রিডিং প্যাসেজ 3-তে কিছু, তো গ্যাপ ফিলগুলো একটু চেষ্টা করেন, যদি আপনার হাতে 10 মিনিটের মতো থাকে প্যাসেজ 3-তে যদি গ্যাপ ফিল পান, তাহলে চাইবেন একটু গ্যাপ ফিলগুলো লাইন বাই লাইন একটু পড়ার চেষ্টা করবেন, যে অ্যান্সারগুলো 2-1টা পাইলেও আপনার লাভ। আপনি প্যাসেজ 1-2 ভালোভাবে করে আসছেন, আপনার সমস্যা নাই, আপনার মোটামুটি রিডিং একটা স্কোর হলেই হলো। হ্যাঁ, প্যাসেজ 1-2 যেহেতু করে আসছেন, প্যাসেজ 3 নিয়ে তো প্যারা খাওয়া দরকার নেই, আপনি যতটুকু পারেন একটু পড়ার চেষ্টা করে, যদি 2-3টা কারেক্ট হয় এটা আপনার লাভ। যদি দেখেন সময় নেই তাহলে আন্তাজে একটা দিয়ে আসেন। আর ট্রু ফলস নট গিভেন প্যাসেজ 3-তে সবগুলা ট্রু বা ফলস বা নট গিভেন ট্রু দেওয়ার চেষ্টা করবেন, সবগুলো ট্রু দিয়ে আসবেন, সেখান থেকে অ্যাটলিস্ট আপনার 3-4টা হয়ে যাবে। গ্যাপ ফিল যদি 2-1টা কোনো রকম পড়ে কোনো রকম অ্যান্সার করে দিতে পারেন, সেখান থেকে আপনার 2-3টা হয়ে যাচ্ছে। তো এভাবে মিলে আপনি প্যাসেজ 3-তে কোনো এফোর্ট ছাড়াই আপনার অ্যাটলিস্ট 4-5টা মতো অ্যান্সার হয়ে যাচ্ছে, আর প্যাসেজ 1-2 তো করেই আসছেন। তো এইভাবে ওভারঅল রিডিংয়ে আপনি একটা মোটামুটি খারাপ না ভালো স্কোর তুলতে পারবেন। তো এরপর শুরু করবেন আপনি রাইটিং। রাইটিংটা আমাদের সবার কাছে কঠিন লাগে, রাইটিংয়ে কেউ বেশি মার্কস তুলতে পারে না, কিন্তু এটার কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো কেউ জানে না। তো বাংলাদেশে প্রচলিত আইনে বাংলাদেশে সবাই বলে যে যত কঠিন করে লেখা যায়, যত কঠিন ওয়ার্ড, যত কঠিন স্ট্রাকচার ইউজ করা যায়, তত বেশি নাম্বার পাওয়া যায়, কিন্তু এগুলো আপনার নাম্বারকে অনেক কমিয়ে দেয়। যারা বিদেশি ইউটিউবার আছে তারা বলে যে যত সহজ আইডিয়া নিয়ে কথা বলা যায় তত আপনি ভালো মার্কস পাবেন, এবং যত সহজ স্ট্রাকচার ইউজ করবেন আপনার ভুল কম হবে এবং আপনি ভালো নাম্বার পাবেন। তো রাইটিংয়ে আমাদের কী করতে হবে, কোনো কঠিন স্ট্রাকচার, কঠিন ওয়ার্ড, কঠিন আইডিয়া নিয়ে লেখা যাবে না, আমাদের সব কিছু সহজভাবে লিখতে হবে। তো রাইটিং হচ্ছে 2টা পার্ট, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আপনাকে কিছু চার্ট, বার চার্ট, পাই চার্ট, কিছু গ্রাফ দিবে, সেগুলোকে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো এগুলো হচ্ছে সব কিছুর জন্য আলাদা কিছু ওয়ার্ড থাকে, যেমন পাই চার্ট, বার চার্ট, একটা জিনিস একটা পার্সেন্টেজ থেকে আরেকটা পার্সেন্টেজে গেছে, মানে বেড়েছে, ইনক্রিজড, এসকেলেটেড, এই ধরনের কিছু ওয়ার্ড আছে। পরে ম্যাপ থাকে পার্ট 1-এ, ম্যাপের জন্য কিছু ওয়ার্ড আছে, ওয়াজ রিমুভড, ওয়াজ বিল্ট, কনস্ট্রাক্টেড, ডেমোলিশড, এই ধরনের কিছু ওয়ার্ড আছে। তো প্রতিটা
পার্ট ওয়ানের প্রতিটা রাইটিংয়ের জন্য, যেমন পাই চার্ট, বার চার্ট, ম্যাপ, এগুলো সব কিছুর জন্য আলাদা কিছু ওয়ার্ড আছে, এগুলো আপনাকে নোট করে ফেলতে হবে। রাইটিংয়ের জন্য আমি রাচেল মিচেলের এই দুইটা বই ফলো করতাম। ইংলিশ হচ্ছে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, তো তাদের চেয়ে ইংলিশ ভালো কেউ পারবে না। তো কিভাবে লিখলে ভালো করা যায় তারাই আমাদের চেয়ে ভালো জানে। তো তার বইটা আমার কাছে সহজ লেগেছিল এবং এই বইটি সবাই বেশি ফলো করে। এই বই দুইটা আপনারা কিনে নেবেন এবং এখানে অনেক স্যাম্পল আছে। স্যাম্পলগুলো আপনি যত বেশি পড়বেন তত আপনার আইডিয়া হবে রাইটিং অনুযায়ী, এবং দেখবেন যে বাংলাদেশি টিচাররা যারা বলে যে কঠিনভাবে লিখতে, দেখবেন সবই ভুয়া। ওই বইয়ে খুবই সহজভাবে লেখা, এবং এগুলো হচ্ছে প্রতিটা ব্যান্ড 7-8 পর্যন্ত, এগুলো প্রতিটা যে স্যাম্পল আছে প্রতিটার ব্যান্ড স্কোর 7 থেকে 8 পর্যন্ত। রাইটিংয়ে থাকে দুইটা পার্ট। পার্ট ওয়ানে আপনাকে একটা গ্রাফ দিবে এবং সেটাকে আপনার ব্যাখ্যা করতে হবে। গ্রাফের মধ্যে থাকে যেমন বার চার্ট, পাই চার্ট, ম্যাপ, টেবল, এই জিনিসগুলো আপনাকে ব্যাখ্যা করতে হয়। একটা থেকে আরেকটা বেড়েছে কমেছে, আপনাকে মানে ডিফারেন্স, এই জিনিসগুলো আপনাকে আর কি পার্ট ওয়ানে এক্সপ্লেন করতে হয়। তো এগুলো বেশি কঠিন না, সহজই। প্রতিটা পার্টের জন্য, যেমন পাই চার্ট, বার চার্ট, এগুলোর জন্য কিছু ওয়ার্ড আছে, ম্যাপের জন্য আলাদা কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো ওই স্যাম্পল বইয়ে দেওয়া থাকে, প্রথম দিকে দেওয়া থাকে। তো ওই ওয়ার্ডগুলো আপনি নোট করে ফেলবেন। যেমন বার চার্টে একটা জিনিস 30 থেকে 70% গেছে, তো এটাকে কীভাবে লেখা যায় ইংলিশে? দ্যাট ওয়াজ ইনক্রিজ ফ্রম 30 to 70%, ইনক্রিজড, স্কেলেটেড, এই ধরনের ওয়ার্ডগুলো আপনার নোট করে ফেলতে হবে। কোন সেকশনের জন্য কোন ওয়ার্ডগুলো লাগতেছে এগুলো আপনাকে ভালোভাবে আয়ত্ত করে ফেলতে হবে। যেমন ম্যাপে কিছু ওয়ার্ড আছে, কনস্ট্রাক্টেড, ডেমোলিশড, টু বি বিল্ট, এই ধরনের অনেক ওয়ার্ড আছে। তো এগুলো আপনাকে আয়ত্তে এনে ফেলতে হবে, কোন জায়গায় কোন ওয়ার্ডটা ইউজ করলে সুন্দর হয়। যত বেশি স্যাম্পল পড়বেন আপনি দেখবেন যে কোন জায়গায় কোন ওয়ার্ডটা কীভাবে ইউজ করতেছে। যত বেশি পড়বেন, যত বেশি দেখবেন বিদেশি বিদেশি টিচারদের লেকচার যত বেশি শুনবেন, যত বেশি তাদের স্যাম্পল পড়বেন, তাদের লেখা পড়বেন, তত বেশি আপনি ইংলিশে আয়ত্ত করতে পারবেন। ইংলিশ তত বেশি আপনার হাতে নাগালে চলে আসবে। তো রাইটিং পার্ট ওয়ানের জন্য কী করবেন? বেশি বেশি স্যাম্পল পড়বেন, আর আপনি ইউটিউব থেকে সার্চ করবেন ডিরেক্টলি। এই ক্ষেত্রে আমি দুইটা চ্যানেল ফলো করতাম, আইএলস অ্যাডভান্টেজ এবং ফাস্ট ট্র্যাক আইএলস। এই দুইটা চ্যানেল আমি রাইটিংয়ের জন্য খুব ভালোভাবে ফলো করেছি। তারা খুব সহজে বোঝায় যে প্রতিটা রাইটিংয়ের যে পার্টগুলো আছে, সেকশন, কিভাবে লিখতে হয়, কোন ওয়ার্ডগুলো কীভাবে ইউজ করতে হয়, কোন সেন্টেন্সটা কীভাবে লিখলে আপনার ব্যান্ড স্কোর ভালো হবে। ফাস্ট ট্র্যাক আইএলস, এই চ্যানেলটা একটু বেশি ফলো করার ট্রাই করবেন। আইএলস অ্যাডভান্টেজ, এটা অনেক ভালো। এই দুটো চ্যানেল মিক্স করে আপনি ফলো করার ট্রাই করবেন। যেমন আপনি ইউটিউবে সার্চ করলেন হাউ টু রাইট পাই চার্ট, ফাস্ট ট্র্যাক আইএলস, তো এটা লিখে সার্চ দিলে অনেকগুলো ভিডিও আসবে। আপনি 2-3টা ভালোভাবে একটু দেখেন না, একটু 2-3টা ভালোভাবে দেখেন, নোট করেন যে কোন লাইনটা কীভাবে লিখতেছে, পাই চার্ট কীভাবে লিখতেছে, বার চার্ট কীভাবে লিখতেছে, ম্যাপ কীভাবে লিখতেছে, কীভাবে অ্যাপ্রোচ করতেছে, কোন ওয়ার্ডগুলো কোন ক্ষেত্রে ইউজ করতেছে। পাশাপাশি আপনি স্যাম্পলটা পড়েন, আগে আইডিয়া করেন, পরে আপনি ট্রাই করেন। তো এভাবে করতে করতে আপনি যখন বিদেশি ইউটিউবারদের ভিডিও বেশি বেশি দেখবেন, তারা খুবই সহজভাবে বোঝায়, কোনো ভয় পাওয়ার কারণে। তাদের ভিডিও যত দেখবেন আর যত স্যাম্পল পড়বেন, তাহলে আপনার আইডিয়াটা অনেক ভালো হবে, এবং আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন আপনি খুব ভালো করতেছেন। এটা হচ্ছে মেইন থিং। আপনি তাদের ভিডিওগুলো ফলো করবেন, বিদেশি ইউটিউবারদের। আপনার এই দুইটা চ্যানেল ফলো করার দরকার নেই। আপনার ইচ্ছা মতো আপনার যেই চ্যানেলগুলো ভালো লাগে আপনি সার্চ করে, যেই চ্যানেলগুলো ভালো লাগে নেটিভ যে কোনো একটা বিদেশি ইউটিউবারের চ্যানেল আপনি ফলো করতে পারেন। তবে আমি বলবো এই দুইটা চ্যানেল ফলো করেন, এই দুইটা চ্যানেল খুবই ভালো। এবার পার্ট টুতে কীভাবে করবেন? পার্ট টুতে যে কোনো একটা কোশ্চেন দেওয়া থাকে এবং সেইটার আপনাকে এক্সপ্লেন করতে হয় আপনার মতো। আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন? যেমন আপনাকে একটা কোশ্চেন দেওয়া হলো, যে কোনো একটা কোশ্চেন দিল, ওইটার দুইটা রিজন বের করবেন এবং দুইটা সমাধান, মানে যেভাবে বলে আপনাকে কোশ্চেন, দুইটা সহজ করে আইডিয়া বের করবেন এবং ওই আইডিয়াগুলো একটু সুন্দরভাবে এক্সপ্লেন করেন। 250 ওয়ার্ড যেন আপনার হয়, সেভাবে এক্সপ্লেন করেন, দেখবেন আপনার খুব ভালো নাম্বার আসতেছে। আপনি যেই ওয়ার্ডগুলো পারেন সেগুলো ইউজ করেন, আপনি যেই টেন্সগুলো পারেন সেগুলো ইউজ করেন। আপনাকে জোর করে আপনাকে কৃত্রিমতা দেখাতে হবে না, তাহলে আপনার ব্যান্ড স্কোরটা খুবই কমে যাবে, কারণ ভুল হবে। আপনি যখন জোর করে কিছু করতে যাবেন তখন ভুল হবে। আপনি যা পারেন সেগুলো দিয়ে আপনি ট্রাই করেন, দেখবেন আপনার ব্যান্ড স্কোরটা অনেক বেড়ে গেছে। তো আমাকে আইএলস রাইটিংয়ে কী প্রশ্ন করা হয়েছিল? আমাকে বলা হয়েছিল যে ইদানিং পরিবারের সদস্যদের বেশি বেশি দূরে থাকতে হয় পরিবার ছেড়ে, তো এটার কারণ কি এবং এর প্রভাব কি? তো আমি সাথে সাথে দুইটা সহজ আইডিয়া ভেবে ফেলেছি, দুইটা কারণ আর এর দুইটা প্রভাব কি কি হতে পারে আমি এগুলো ভেবে ফেলেছি, সহজ দুইটা। আমি রাইটিং পার্ট 2 সবসময় 4 প্যারায় লিখতাম। প্রথম পার্টে একটু ইন্ট্রোডাকশন দিতাম, এর পরের প্যারায় দুইটা কারণ নিয়ে লিখতাম, থার্ড প্যারায় প্রভাব বা এর সমাধান নিয়ে লিখতাম, লাস্ট
প্যারায় একটু এন্ডিং দিয়ে দিতাম। তো ফার্স্ট প্যারায় আমি কী লিখেছিলাম যে হ্যাঁ, ইদানিং আমাদের পরিবারের সদস্যদের বাইরে থাকতে হয়। এটার অনেকগুলো কারণ থাকতে পারে এবং এর প্রভাব আমাদের সমাজে খুব বাজেভাবে পড়ে। ওই যে আমরা বাংলা সৃজনশীল যেভাবে লিখতাম ওইভাবেই পরে লিখলাম যে আমি নিচে এগুলো ব্যাখ্যা করব। পরে আমি সেকেন্ড প্যারায় লিখেছি এর কারণ কী কী হতে পারে, যে আমাদের অনেক টাকা ইনকাম করতে হয়, আমাদের জীবনে আমাদের পরিবার সদস্যদের ভালো রাখতে হয়, এর কারণে আমাদের বাইরে থাকতে হয়। আরেকটা কী কারণ জানি দিয়েছিলাম, সহজ দুইটা কারণ বের করে একটু এক্সপ্লেন করেছি। আমার এমনি অনেক বড় প্যারা হয়ে গেছে। এরপরে এর কি কি খারাপ প্রভাব আছে, যেমন পরিবার থেকে বেশি দূরে থাকলে পরিবারে ফাটল ধরে, এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে। এই দুইটা রিজন এক্সপ্লেন করার পর আমার ওই প্যারাটা অনেক বড় হয়ে গেছে এবং লাস্টে গিয়ে আমি বললাম যে হ্যাঁ, ইদানিং পরিবার থেকে আমাদের দূরে থাকতে হয়, এর কারণে আমাদের এর কারণ হচ্ছে যে আমাদের এর মূল কারণ হচ্ছে আমাদের টাকা ইনকাম করা এবং এর কারণে আমাদের পরিবারে খুব নেগেটিভ প্রভাব পড়ে। শেষ, আমার রাইটিং পার্ট 2 শেষ। সহজ দুইটি আইডিয়া এক্সপ্লেন করলাম, সহজ ওয়ার্ড ইউজ করলাম, কোনো অ্যাডভান্স গ্রামার কিছু অ্যাড করি নাই, আমি 6.5 পেয়ে গেছি। তো এভাবে আপনাকে রাইটিংটা লিখতে হয় আর কি। আর রাইটিংয়ের সময়টা কীভাবে ভাগ করবেন, প্রথমটায় দিবেন 20 মিনিট পার্ট 1-এ এবং পরেরটায় দিবেন 40 মিনিটের মতো। আপনি কোশ্চেন পেয়ে আগে আপনি 5 মিনিটের মতো আপনি ভাববেন যে কিভাবে লিখবো, আগে এটা আপনাকে করতেই হবে, ফরজ কাজ। 5 মিনিট আপনি সময় নেবেন, আপনি কিভাবে আগাবেন। 5 মিনিট সময় না নিলে কিন্তু আপনার মানে ওই যে বললাম যে কোনো জায়গায় বেড়াতে গেলে আপনি যদি সেই জায়গা সম্পর্কে না জানেন তাহলে আপনার পরে গিয়ে ওলটপালট লেগে যাবে। 5 মিনিট আপনি আগে ভাববেন যে প্রশ্নটা কী বলছে, কী চেয়েছে এবং মানে কিভাবে লিখলে আমার এটা ভালো হবে। 5 মিনিট ভেবে পরে দেখবেন আপনি এমনিতেই অনেক কম সময় লিখে ফেলেছেন। কিন্তু আপনি না ভেবে যদি শুরু করেন দেখবেন আপনার অনেক সময় লাগতেছে। তো 5 মিনিট সময় দিবেন পার্ট 1-এও পার্ট 2-তেও, এবং পার্ট 2-তে আপনি চেষ্টা করবেন পয়েন্ট টু পয়েন্ট কথা লেখার জন্য। যা চেয়েছে এক্স্যাক্টলি ওইটাই, হাবিজাবি কোনো কথা লেখা দরকার নেই, পয়েন্ট টু পয়েন্ট লিখবেন। এবং প্রথম থেকেই আপনারা অরিজিনাল আইএলসের অ্যান্সার শিটে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু পরবর্তীতে গিয়ে আপনাদের সমস্যা হবে। রাইটিংয়ে প্রথমটায় 150 ওয়ার্ড এবং পরেরটায় 250 ওয়ার্ড লিখতে হয়। এর 1 ওয়ার্ড কম হলে কিন্তু আপনাকে নাম্বার কেটে দিবে, আপনাকে নাম্বার দিবে না ঠিকভাবে, নাম্বার কেটে দিবে। তো প্রথম থেকেই আপনারা আইএলস অ্যান্সার শিটে প্র্যাকটিস করবেন, এগুলো প্রিন্ট করে নেবেন, পিডিএফ পাওয়া যায় অনলাইনে, সেগুলো প্রিন্ট করে সেখানে প্র্যাকটিস করবেন। তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আমি এতটুকু লিখলে আমার এতটা ওয়ার্ড হচ্ছে। তখন আর আপনার মেইন এক্সামে গিয়ে ওয়ার্ড গণা লাগতেছে না। ওয়ার্ড গণা এটা অনেক টাইম লাগে। প্রথম থেকেই চেষ্টা করবেন লিসেনিং, রিডিং যাই হোক, রাইটিং অ্যান্সার শিটে প্র্যাকটিস করার জন্য। এবার আসা যাক স্পিকিংয়ে। তো এতদিন যাবৎ আপনি যখন আইএলসের ফরেন টিচারদের ভিডিও দেখলেন, বিদেশি টিচারদের ভিডিও বেশি বেশি দেখলেন, তাদের লেকচারগুলো ফলো করলেন, রাইটিংয়ের জন্য অনেক স্যাম্পল পড়লেন, রিডিং পড়লেন, এতদিনে কিন্তু আপনার স্পিকিংটা খুব ভালো হয়ে গেছে। কারণ যত বেশি বিদেশি ইউটিউবারদের ভিডিও আপনি দেখবেন তত বেশি আপনি তাদের কথা শুনতেছেন, আপনার স্পিকিং এমনি ভালো হয়েছে, স্পিকিং লিসেনিং বেশি আপনার ভালো হয়ে যাচ্ছে। তো এতদিন প্র্যাকটিস করার পর আপনি স্পিকিং সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। তো এই ক্ষেত্রে স্পিকিংয়ের জন্য আপনার কি করা যায় সেটা হচ্ছে যে আপনি যত বেশি স্পিকিং মানে ইংলিশ শুনবেন তত বেশি আপনার ভালো, যত বেশি ইংলিশ শুনতে পারেন। প্রতিদিন আপনি ইউটিউবে ব্যান্ড 7, ব্যান্ড 8 এই ভিডিওগুলো দেখবেন, আইএলস স্পিকিং ব্যান্ড 7, ব্যান্ড 8 এই লেখাগুলো লিখে সার্চ করবেন, অনেক ভিডিও আছে, ওগুলো ফলো করার চেষ্টা করবেন। কিভাবে কোন পার্টে অ্যান্সার দিতেছে এগুলো বেশি বেশি শুনবেন। এরপরে আপনি যখন বিদেশি ইউটিউবারদের লেকচারগুলো শুনতেছেন ইউটিউবে, এমনি আপনার স্পিকিংটা ভালো হচ্ছে, দেখবেন আপনি অটোমেটিক্যালি কপি করার চেষ্টা করতেছেন, তাদের মতো করে কথা বলার চেষ্টা করতেছেন। তো আপনার স্পিকিংটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। তো যত বেশি আপনি স্পিকিং শুনবেন, তত আপনার স্পিকিংটা ভালো হবে, লিসেনিংও ভালো হবে। এবং মাকার স্পিকিং বই থেকে সরাসরি কিউ কার্ড কমন পড়ে, মেইন স্পিকিং এক্সামে সরাসরি কিউ কার্ড কমন পড়ে। আমারও পড়েছিল, আমার স্পিকিংয়ে জিজ্ঞেস করেছিল যে তোমার ছোটোবেলা একটা আনন্দদায়ক এক্সপিরিয়েন্সের সম্পর্কে কথা বলো। তো এটা আমি পড়েছিলাম, মাকার স্পিকিং বই আছে। তো আপনারা যতগুলো পারেন প্র্যাকটিস করে যাবেন। মাকার বইটা নিয়ে আপনারা যে প্রথমে লিস্ট দেওয়া থাকে সেই লিস্টে আপনারা দেখবেন, আপনার সব প্র্যাকটিস করা দরকার নেই। আপনি যখন দেখবেন যে হ্যাঁ এই টপিকটা নিয়ে আমার একটু আটকাতে পারে, এই টপিকটা একটু কঠিন লাগতেছে, কঠিনগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করার ট্রাই করেন। কঠিনগুলো যত প্র্যাকটিস করবেন দেখবেন আপনার সহজগুলো আরও সহজ হয়ে যাচ্ছে। তো মাকার স্পিকিং বই থেকে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3টা, আরও বেশি করলে ভালো হয়, স্পিকিংয়ে তো বেশি সময় লাগে না, আপনি যতগুলো পারেন আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর আমি স্পিকিংয়ে কী করেছিলাম, প্রথম কয়েকদিন আমি ভুল সহ প্র্যাকটিস করেছি, উড়াধুরা প্র্যাকটিস করেছি। আমি ভুলের
তোয়াক্কাই করি নাই। তো উড়াধুরা প্র্যাকটিস করার ফলে আমার কী হয়েছিল, আমার মুখ চালু হয়ে গিয়েছিল, আমার মুখ ফ্লুয়েন্ট হয়ে গিয়েছিল। এরপর গিয়ে যখন আমার মুখ ফ্লুয়েন্ট হলো তখন গিয়ে আমি আমার ভুলগুলো কারেক্ট করতাম চ্যাট জিপিটির মাধ্যমে। তো প্রথমে আপনাকে উড়াধুরা প্র্যাকটিস করতে হবে, আপনার মুখ চালু করতে হবে। স্পিকিংয়ে ফ্লুয়েন্সি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ভুল হলে হলো, কিন্তু ফ্লুয়েন্সি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি খুব ভালো নাম্বার পাবেন স্পিকিংয়ে। আর কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, যে স্পিকিং পার্ট 1-এর যেই কোশ্চেনগুলো করে, টিপিক্যাল যেই সাধারণ কোশ্চেনগুলো করে, সেগুলো মাকার বইয়ের পেছন দিকে দেওয়া আছে। তো আমি সেখান থেকে সবগুলো পড়ে ফেলি, যে পার্ট 1-এ কী ধরনের কোশ্চেন করে, সবগুলো পড়ে আমি আইডিয়া নিয়ে ফেলেছি যে এই ধরনের কোশ্চেন করে। পার্ট 1-এ কিছু বেসিক কোশ্চেন করে, যেমন তোমার নাম কি, কোথা থেকে আসছো, কী করো, কিসে পড়ো। তো এই ধরনের যে কোশ্চেনগুলো আছে বেসিক, এগুলো আমি মুখস্থ করে ফেলি একদম, এগুলোর অ্যান্সার মুখস্থ করে ফেলি। এর কারণ হচ্ছে, যখন আপনাকে পার্ট 1-এ এই কোশ্চেনগুলো করবে, আপনি যখন মুখস্থ ফ্লুয়েন্টলি উত্তর দিবেন, আপনার কনফিডেন্স এখান থেকে এখানে চলে যাবে, এর পরের পার্টগুলো আপনি খুব ভালো করে ফেলবেন। তো আপনি চেষ্টা করবেন পার্ট 1-এর যেই বেসিক কোশ্চেনগুলো আছে এগুলো জানার, যে এগুলো কি কি, এগুলো একদম মুখস্থ করে ফেলবেন। মাকার বইয়ের পেছন দিকে আছে, এগুলো আপনারা সবগুলো পড়ে ফেলবেন। এবং যে মেন কিউ কার্ড, এগুলো আপনার প্রতিদিন 4-5টা করে প্র্যাকটিস করেন, যেগুলো একটু কঠিন একটু ট্রাই করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, নিজে প্র্যাকটিস করেন, কোনো পার্টনার লাগে না। আসলে স্পিকিংয়ের জন্য কোনো পার্টনার লাগে না, আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন, এগুলো ভুয়া কথা। আর হ্যাঁ, যদি পার্টনার লাগে আপনি চ্যাট জিপিটিকে এখানে ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে একটা মানে ভয়েস সেকশন আছে, এটার সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন। চ্যাট জিপিটির যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, এটাকে ক্লিক করলে ওকে যদি আপনি বলেন যে আমি তোমার সাথে স্পিকিং প্র্যাকটিস করতে চাই, ওর সাথে আপনি সারাদিন স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি স্পিকিংটা ইমপ্রুভ করবেন আস্তে আস্তে। আর হ্যাঁ, স্পিকিংয়ে সেম কথা, সব সময় সহজ আইডিয়া নিয়ে কথা বলবেন, সহজ স্ট্রাকচার, সহজ ওয়ার্ড ইউজ করবেন। আপনি যদি কঠিন কিছু নিয়ে কথা বলতে চান, আপনার বেশি ভুল হবে এবং ব্যান্ড স্কোর অনেক কমে যাবে। আপনাকে যেই কোশ্চেনই করুক, আপনি ইনস্ট্যান্টলি একটা মিথ্যা কাহিনী বানায় ফেলেন, মিথ্যা একটা সহজ কাহিনী বানায় ফেলেন। আপনাকে একটা কঠিন কিওয়ার্ড দিচ্ছে, আপনি একটা মিথ্যা কাহিনী বানায় ফেলেন। টিচাররা তো আর এসে দেখবে না যে এই তুই এটা করছিস কি না, সত্যি না। আপনি একটা মিথ্যা কাহিনী বানান, মিথ্যা কাহিনীটা সহজভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে আপনি বলতে থাকেন। 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট কথা বলতে পারেন। আমি 1 মিনিট কথা বলেছিলাম, কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলেছিলাম। 1 মিনিট বলার পর আমি আর কিছু বলতে পারতেছিলাম না, আমি বলছি দ্যাটস ইট। তাও আমি স্পিকিংয়ে 6.5 পেয়েছি। আর একটু বেশি বললে হয়তো একটু ভালো নাম্বার পেতাম, কিন্তু তাও আমি কেন 6.5 পেয়েছি, 1 মিনিট কথা বলার পরও আমি ফ্লুয়েন্টলি বলেছিলাম, আমি আমার স্পিকিং পুরোটা ফ্লুয়েন্ট ছিলাম। এর কারণ হচ্ছে আমি ভুল সহ প্র্যাকটিস করতাম উড়াধুরা, আমার স্পিকিং করতে করতে আমার মুখ চালু হয়ে গিয়েছিল, আমি ভুল সহ প্র্যাকটিস করতাম। পরে আস্তে আস্তে যতটুকু পারতাম গ্রামার কারেক্ট করতাম, চ্যাট জিপিটিকে বলতাম যে এই সেন্টেন্সটা কীভাবে বললে সুন্দর হয়, ও আমাকে বলিত এই সেন্টেন্সটা এভাবে বললে একটু সুন্দর হয়। তো এভাবে আমি নোট করতাম, এবার নোট করতাম এই সেন্টেন্সটা এভাবে বললে ভালো হয়, এই ওয়ার্ডটা এখানে ইউজ করলে ভালো হয়। সহজ ওয়ার্ড, সহজ ওয়ার্ড যেগুলো ইউজ করলে আপনার কাছে আপনাকে কৃত্রিম লাগবে না, যেগুলো শুনলে মনে হবে না যে আপনি জোর করে আপনার ব্যান্ড স্কোর বাড়াতে যাচ্ছেন, জোর করে আপনি ইংলিশে ভালো হওয়ার চেষ্টা করতেছেন। এরকম করা যাবে না। আপনি যা পারেন, আপনার মাথায় যা আছে সেগুলোই আপনি ইউটিলাইজ করার চেষ্টা করেন। শুধু আপনার ভুলগুলো একটু কারেক্ট করেন চ্যাট জিপিটির মাধ্যমে, যে এই সেন্টেন্সটা কি ঠিক আছে না ভুল আছে, চ্যাট জিপিটি কীভাবে বলে ওইটা একটু ফলো করার ট্রাই করেন। এই সেন্টেন্সটা কীভাবে করলে ভালো হয় এগুলো দেখেন, চ্যাট জিপিটি থেকে বেশি বেশি নোট করেন। তো রাইটিং এবং স্পিকিংয়ে মেইন জিনিস হচ্ছে সবসময় সহজ জিনিস নিয়ে কথা বলবেন, সহজ ওয়ার্ড, সহজ স্ট্রাকচার, সহজ আইডিয়া, এগুলো নিয়ে কথা বলবেন। আপনাকে আইএলসে মানে খুব ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে কথা বলতেছেন, এর জন্য কিন্তু আপনাকে কোনো মার্ক দিবে না। আইএলস আপনাকে মার্ক দিবে যে আপনি কতটা ক্লিয়ারভাবে আপনার মনের ভাব প্রকাশ করতে পারতেছেন। তো কঠিন কিছু বলার কোনো মানে হয় না, সহজ জিনিস নিয়ে কথা বলেন, সহজ জিনিস নিয়ে রাইটিংয়ে লেখেন। তো আমাদের পুরো আইএলস জার্নিতে আমাদের প্রধান হাতিয়ার থাকবে লিসেনিং আর স্পিকিং। এই দুইটাই ভালো করা অনেক সহজ। এই দুইটা আপনি যত বেশি মার্কস তুলতে পারেন, বিশেষ করে লিসেনিং আপনাকে প্রতিদিন 1টা বা 2টা প্র্যাকটিস করতে হবে। এবং আরেকটা কথা বলি, আপনি প্রতিদিন অনেক বেশি প্র্যাকটিস করা কিন্তু আপনার জন্য ঠিক না, এটা ভালো হবে না, আপনার উপর নেগেটিভ প্রভাব পড়বে। আপনি চেষ্টা করবেন লিসেনিং 1টা সর্বোচ্চ 2টা প্র্যাকটিস করা, কিন্তু ভালোভাবে। রিডিং 1টা সলভ করার বা 2টা সর্বোচ্চ, কিন্তু ভালোভাবে। বেশি সলভ করতে গেলে দেখবেন আপনি কিছুই বুঝতেছেন না। একটা ভালোভাবে করেন, যেন ওইটা করার পর আপনি বুঝতে পারেন যে কোন জিনিসটা কীভাবে হচ্ছে। নট কোয়ান্টিটি, কোয়ালিটি, কোয়ালিটিতে আমাদের ফোকাস করতে হবে। এবং আমি যে চ্যানেলগুলো বলেছি, আসাদ ইয়াকুব, আসাদ ইয়াকুব রিডিং লিসেনিংয়ের জন্য, ফাস্ট ট্র্যাক আইএলস, আইএলস অ্যাডভান্টেজ, এগুলো হচ্ছে রাইটিংয়ের জন্য, বা যে কোনো চ্যানেল আপনি ফলো করতে পারেন।
এরপর হচ্ছে গিয়ে স্পিকিংয়ের ভিডিও আপনি যত বেশি ইউটিউবে দেখবেন, যত বেশি বিদেশি টিচারদের ভিডিও ফলো করবেন, তত বেশি আপনার স্পিকিং লিসেনিং ভালো হবে। বেশি বেশি বিদেশি ইউটিউবারদের ভিডিও দেখবেন, বিভিন্ন ইংলিশ কনভারসেশন দেখবেন, আইএলস ব্যান্ড 7, 8 স্পিকিং ভিডিওগুলো দেখবেন। তো আপনার লেভেল অনুযায়ী আপনি ভিডিও দেখবেন, যে আপনার স্পিকিং লেভেল যদি হয় 6, তাহলে আপনি 7-এর ভিডিওগুলো দেখেন। বেশি হাই লেভেলে যাওয়া দরকার নেই, আমাদের যতটুকু লেভেল ওইটার মধ্যে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের খুব ভালো হবে। যদি আমাদের লেভেল হয় 6, আমরা যদি 8-9-এর ট্রাই করি তাহলে আসলে এটা সত্যি বলতে এটা খুব নেগেটিভ প্রভাব পড়ে। আপনি আপনার লেভেল অনুযায়ী প্র্যাকটিস করেন। আর হ্যাঁ, আপনি এই মেন্টালিটি নিয়ে আগাবেন না যে আমাকে 8 পেতে হবে, 9 পেতে হবে। 6.5 দিয়ে চাঁদের দেশেও যাওয়া যায়। তো আপনি এই মেন্টালিটি রাখেন যে আমি আমার সর্বোচ্চটাও দিব, 6 হলে আমার হয়ে যাচ্ছে। যে কোনো ইউরোপের ভালো দেশে, ইউএসএ, যে কোনো দেশে আপনি যেতে পারবেন 6 দিয়ে। তো আপনি খুব কঠিনভাবে আপনার প্র্যাকটিস করা দরকার নেই, আপনি আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী, স্বাচ্ছন্দ্য বোধ যেভাবে করেন তো সেভাবে আপনি প্র্যাকটিস করবেন। আপনার সব প্র্যাকটিস করা দরকার নেই, সব আপনার নেওয়া দরকার নেই। আপনি লিসেনিংয়ে একটু ভালো করে ট্রাই করেন, রিডিংয়ে প্যাসেজ 1-2 ভালোভাবে করেন, রাইটিংয়ে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেন, আর ওই স্যাম্পলটা পড়েন। স্যাম্পল বই যেটা আমি বলেছি রাচেল মিচেলের, এই দুইটা বই ভালোভাবে পড়েন। তো আমি আমার পুরো ভিডিওর একটা সামারি দিয়ে দিই, আপনি যদি এভাবে আগান তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। লিসেনিংয়ের জন্য আপনি আসাদ ইয়াকুবের চ্যানেল ফলো করেন। আপনার যেই সেকশনে মানে যেই টাইপের কোশ্চেনে আপনার সমস্যা থাকে, যেমন আপনার লিসেনিংয়ে ম্যাপে সমস্যা থাকতে পারে, আপনি সার্চ করেন আসাদ ইয়াকুব ম্যাপ। আমি আসাদ ইয়াকুবের ম্যাপগুলো এমনভাবে প্র্যাকটিস করেছিলাম, ওনার সবগুলো ভিডিও প্র্যাকটিস করেছিলাম, আমার লিসেনিংয়ে ম্যাপ আসছিল, আমার সবগুলো হয়েছে। আমি তখনই বুঝতে পেরেছি যে আমার সবগুলো হয়েছে ম্যাপ। তো এমনভাবে প্র্যাকটিস করেছি, এমন কনফিডেন্স আমার বেড়ে গেছিলো। একটু সময় দেন, সবগুলো ভিডিও এই 6-7 মিনিটের, সার্চ করেন আসাদ ইয়াকুব ম্যাচিং, লিসেনিং ম্যাচিং, সবগুলো ভিডিও দেখে ফেলেন, কীভাবে অ্যাপ্রোচ করে এগুলো দেখেন। আর যখন আপনাকে পার্ট 1-এর অডিও বলবে, নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোয়েশ্চেন ফ্রম 1 to 10, ওই সময়টা আপনি 2-3-তে দিয়ে ফেলবেন। কারণ পার্ট 1-এর অ্যান্সারগুলো, কোশ্চেনগুলো অনেক সহজ হয়। পার্ট 1-এর অডিও যখন চলবে তখন শুনে শুনে আপনি পার্ট 1 দিতে পারবেন। ওই সময়টা আপনি 2-3-তে দিয়ে ফেলবেন, কারণ 2-3-তে একটু আগে থেকে পড়া লাগে, আপনি ইনস্ট্যান্টলি 2-3 পারবেন না। যখন 2-এর অডিও বলবে আপনি 3-4 পড়ে ফেলবেন। এভাবে আপনি আগান লিসেনিংয়ে। এবং রিডিংয়ে সেম কথা, আসাদ ইয়াকুবের চ্যানেল আপনি ফলো করেন। চেষ্টা করবেন পার্ট 1-এ সবগুলো ঠিক করার চেষ্টা করবেন। পার্ট 1 একটু বেশি সময় দেন, পার্ট 1-এ সবগুলো হলে আপনার মানে খুবই ভালো হবে। একটু সময় দেন, আসাদ ইয়াকুবের চ্যানেল থেকে ফলো করেন যে পার্ট 1 মানে রিডিংয়ে পার্ট 1 কীভাবে সলভ করতে হয়, লিস্ট অফ হেডিংস কীভাবে সলভ করতে হয়, ওনার চ্যানেলটা একটু ভালোভাবে ফলো করেন, আপনি এমনি বুঝতে পারবেন। এরপর আপনি পার্ট 1-2 করার পর যতটুকু সময় থাকে আপনি পার্ট 3-তে একটু আন্তাজে দাগায় ফেলেন, আপনার ওখান থেকে 4-5টা হয়ে যাবে। আর পার্ট 1-2-তে কিছু হলে মোটামুটি আপনার ওভারঅল একটা ভালো স্কোর হয়ে যাবে। রাইটিং পার্ট 1-2 দুইটার জন্যই রাচেল মিচেলের এই স্যাম্পল বইটা আপনারা প্র্যাকটিস করবেন, যেটা আমি আপনাদেরকে দিয়েছি ছবি। এই দুইটা স্যাম্পল বই প্র্যাকটিস করবেন, বেশি বেশি ফলো করবেন, স্যাম্পল পড়বেন, তাহলে দেখবেন আপনার রাইটিংটা এমনি ভালো হচ্ছে। আর ফাস্ট ট্র্যাক আইএলস, আইএলস অ্যাডভান্টেজ, এই দুইটা ইউটিউব চ্যানেল ফলো করবেন। আপনার যদি কোনো পার্টে সমস্যা থাকে, যেমন বার চার্ট লিখতে আপনার সমস্যা হচ্ছে, ইনস্ট্যান্টলি আপনি ইউটিউবে সার্চ দেন হাউ টু রাইট বার চার্ট। বিদেশি ইউটিউবারদের ভিডিও দেখবেন, বাংলাদেশিরা অনেক কঠিন করে ফেলে, বিদেশি ইউটিউবারদের ভিডিও দেখবেন, তো আপনার কাছে সব কিছু সহজ লাগবে। আর রাইটিংয়ে সবসময় সহজ আইডিয়া নিয়ে কথা বলবেন পার্ট 2-তে। পার্ট 2-তে একটু বেশি সময় দেবেন, পার্ট 2টা যেহেতু বেশি মার্কস কন্টেইন করে, পার্ট 2-তে একটু বেশি সময় দেবেন। আর অ্যান্সার লেখার আগে একটু 5 মিনিট ভেবে নেবেন, তাহলে আপনার লিখতে খুবই সুবিধা হবে। 5 মিনিট অবশ্যই আপনি কোশ্চেনটা নিয়ে একটু ভাববেন যে কীভাবে লিখলে ভালো হয়। আর অ্যান্সার শিটে প্র্যাকটিস করবেন যেন আপনার মেইন পরীক্ষায় ওয়ার্ডগুলো গণা না লাগে। ওয়ার্ড কিন্তু একটা কম হলেও আপনার কিন্তু মার্কস অনেক কমে যাবে। আর স্পিকিং হচ্ছে আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনার ভালো। নিজে নিজে একা প্র্যাকটিস করবেন, ভুলের তোয়াক্কা করবেন না, ভুল সহই প্র্যাকটিস করবেন। পরে গিয়ে আপনি গ্রামার ঠিক করেন, আগে আপনি ভুল সহ প্র্যাকটিস করেন। যত বেশি ভুল সহ প্র্যাকটিস করবেন দেখবেন আপনার ফ্লুয়েন্সি অনেক বেড়ে গেছে। এরপরে গিয়ে আপনি গ্রামার ঠিক করেন, চ্যাট জিপিটির মাধ্যমে আপনি আপনার সেন্টেন্স ঠিক করতে পারেন, চ্যাট জিপিটির মাধ্যমে আপনি স্পিকিং করতে পারেন, বা আপনার কোনো পার্টনার থাকলে স্পিকিং পার্টনার, তার সাথে প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল আর কি আমার পুরো মানে ভিডিওর সামারি। তো এইভাবে আপনি এগুলোই পারেন। আইএলস আসলে অত কঠিন না, ইংলিশ একটা ভাষা ভাই, একটা ভাষা, এটাকে আমরা এমন জমের মতো কেন ভয় পাই আমরা জানি না। একটা ভাষায় সবাই পারছে, আপনি কেন পারবেন না? 3 মাস একটু টাইম দেন, আমি যেভাবে বলছি এভাবে আগান। আপনার সব কিছু করতে হবে না, আপনি টেকনিক অনুযায়ী আগান, আপনার সব খেতে হবে না,
সব ঠিক করা লাগবে না, আপনি অল্প কিছু ঠিক করেন, আপনি এমনি 6 পেয়ে যাচ্ছেন। লিসেনিংয়ে বেশি টাইম দেন, লিসেনিংয়ে বেশি ভালো করা ট্রাই করেন, তাহলে দেখবেন আপনার ওভারঅল স্কোরটা ভালো হয়ে যাচ্ছে। 6 পেলে আপনি মঙ্গল গ্রহে চাঁদে এসে সব জায়গায় যেতে পারবেন। তো বেশি প্যারা নেওয়া দরকার নেই, এটা ইংলিশ, ইংলিশ আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, আমাদের এমনি ইংলিশ আইডিয়া আছে, তো আরেকটু এফোর্ট দেন। তো আশা করি সবাই আমার ভিডিওটা পছন্দ করেছেন। আসলে এইভাবে এক ভিডিওতে সব সেকশন নিয়ে কথা বলাটা অনেক কঠিন। আমি ইনশাল্লাহ ফিউচারে প্রতিটা সেকশন নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব, যে কীভাবে লিসেনিংয়ে ভালো করবেন, রাইটিংয়ে ভালো করবেন। তো এক ভিডিওতে অনেক কিছু বলেছি, হয়তো একটু গোলমাল লেগে যেতে পারে, তাও যদি ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে। তো আশা করি ভালো লেগেছে। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চান না কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব। যেহেতু একটু বিজি থাকি, জব করি, তো একটু মানে সময় পাওয়া যায় না ভিডিও বানানোর জন্য, আপনারা একটু কনসিডার করবেন। তো আসসালামু আলাইকুম।